দুপুরের তপ্ত রোদে পাকা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছে দুই তরুণী। বয়স 17 কি 18 নাগাদ। পরনে কলেজ ড্রেস আর কাঁধে ব্যাগ। নিরাক পড়া দুপুরে রাস্তায় মানুষের দেখা মেলা ভার। তবুও কিছু মানুষের আনাগোনা লেগে আছে। রাস্তায় তেমন একটা যানজটও নেই। দু একটা গাড়ি ঘোড়া চলেছে বসস্ত। মাঝপথে গাড়িটা নষ্ট হওয়ার তারদে হেঁটে এগোতে হচ্ছে তাদেরকে। অল্প বিস্তর রাস্তা চলার পর তারা কিছু মানুষের সমাগম দেখতে পায়। ওইদিকে তেমন একটা লোকজন না থাকলেও এখানে যেন মানুষের স্তূপ। এখানে কি হচ্ছে, কি কারণে এত মানুষ সেখানে ভিড় করেছে, তা দেখার আগ্রহ দুজনের মনেই জন্ম নেয়। পরে আগ্রহ দমাতে না পেরে রাত্রি বলে, ওখানে কি হচ্ছে রে শ্রেয়া? এত লোকজন কেন ওখানে? শ্রেয়া উত্তর করে, চল গিয়ে দেখি কি হয়েছে। যাবি? চল। দুজনে এগিয়ে যায় সেদিকে। রোদ গরমে সবার অবস্থা একাকার হয়ে গেছে, তবুও দাঁড়িয়ে আছে তামাশা দেখতে। এক পৃথিবীর বুকে আমরাই বোধহয় একমাত্র জাতি যারা নিজের কাজকর্ম ফেলে রেখে অন্যের ঝামেলা দেখি। এটাতেও আমরা এক আলাদা স্বাদ খুঁজে পাই। সেখানে উপস্থিত একজনের কথা রাত্রির কর্ণে স্পর্শ করে। লোকটি আরেকটি লোকের প্রশ্নের জবাবে বলছিল, ওখানে হায়াত মির্জা আর এরশাদ সরকারের লোক মারামারি করছে। কথাটা রমণীর কর্ণভেদ করে মস্তিষ্কে বিচরণ করে স্ফুলিঙ্গের মতো। এরশাদ সরকার নামটা তার ভালোই পরিচিত। দুটো লোককে ঠেলে ভেতরে ঢুকেতে দেখে দুপক্ষের প্রচন্ড সংঘর্ষ হচ্ছে। একদল আরেক দলকে জানোয়ারের মতো বেদম পেটাচ্ছে। সবকিছু ছাপিয়ে সপ্তদশীর নজর আটকায় এক সুদর্শন পুরুষের উপর। ওই তো প্লাবন ভাই। সাদা শার্টের দুহাতা ফোল্ড করা রাখা। সেই হাতের কোনো এক অংশ ফেটে কি স্রোতের ন্যায় রক্ত বইছে, অথচ সেদিকে তার ভ্রুক্ষেপই নেই। সে নিজের মতো মারামারিতে ব্যস্ত। এদিকে তার এই রক্ত গড়া দেখে আঁতকে ওঠে রমণীটি। ছোটবেলা থেকে রক্তের দারুণ ফোবিয়া রাত্রির। রক্ত দেখলে আর সে স্থির থাকতে পারে না। আজকেও তার ব্যতিক্রম হলো না। মাথা ঘুরে উঠল, হাত পা ঝিমঝিম করছে, গা গুলিয়ে উঠছে। তবুও সে দাঁড়ায় না, ভিড় ঠেকিয়ে ভেতরে চলে যায়। কিন্তু ওকে আটকে দেয় শ্রেয়া। ধমকানো সুরে বলে, কি করছিস রাত্রি? প্লাবন ভাই দেখতে পেলে বকা দিবে। চল এখান থেকে। রাত্রি আহত কণ্ঠে বলে, কিন্তু ওনার হাত থেকে যে রক্ত ঝরছে। সে ভাইয়া ঠিক করে নেবে, তুই চল। রাত্রিকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে আসে শ্রেয়া। বাধ্য হয়ে ওকেও যেতে হয় শ্রেয়ার সাথে। কিছু দূর গিয়ে একটা রিকশার দেখা মিললে দুজনে উঠে বসে। তারপর বাসার দিকে চলে যায়। একটা বদ্ধ রুমে প্লাবন, প্রীতম, নিলয় আর তাদের সামনেই বসে আছে এরশাদ সরকার। সকলের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। প্লাবন দেয়ালে টাঙানো একটা ছবির দিকে তাকায়। প্রখর দৃষ্টিতে ছবিটা বিশ্লেষণে ব্যস্ত সে। তোমার মনে হয় না প্লাবন আর মির্জা সব ইচ্ছে করে করেছে? আজকের ঘটনা সবটাই পূর্ব পরিকল্পিত ছিল। এরশাদ সরকারের কথায় প্লাবনের মুখে চিন্তার ছাপ গাঢ় হয়। ছবির উপর থেকে দৃষ্টি সরিয়ে তাকায় এরশাদ সরকারের পানে। গম্ভীর কণ্ঠে বলে, হতে পারে। পাশে থাকা নিলয় খানিকক্ষণ ভেবে বলে। ওরা কি বড় কিছু করতে চাইছে? নিলয়ের কথা শেষ হতে না হতেই প্লাবনের ফোনটা শব্দ করে বেজে ওঠে। জরুরি আলাপের মধ্যেই ফোন বাজায়। বেজে বিরক্ত প্লাবন। বিরক্তির প্রলেপটা আরো গাঢ় হয় যখন দেখে ওর বাবা কল দিয়েছে। চেয়ার থেকে উঠে একপাশে দাঁড়ায়। ফোন রিসিভ করে কানে লাগাতে ওপাশ থেকে ইনায়েত শিকদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে। কোথায় তুমি প্লাবন? তোমারে যে একটু পর মিটিং আছে, সেদিকে খেয়াল আছে কি? প্লাবন ফুঁস করে শ্বাস ফেলে বলে, মিটিং 5টায় বাবা, আর এখন 4:45 বাজে। তাতে কি প্রস্তুতি নেওয়ার লাগবে না? কাগজপত্র সব রেডি করতে হবে তো। সবকিছু রেডি আছে, চিন্তা করবেন না। মিটিং শুরুর আগে আমি পৌঁছে যাব। ওপাশ থেকে কোনো অভিব্যক্তি শোনার অপেক্ষা না করে ফোনের লাইনটা কেটে দেয়। আবারও আগের জায়গায় বসে বলে, আমাকে এখন যেতে হবে মামা, নয়তো তোমার বোনজামাই আমায় আস্ত গিলে খাবে। প্লাবনের কথায় এরশাদ সরকার মুচকি হাসে, বলে, আচ্ছা যাও। পরপর আবারও ওনার চিন্তিত কণ্ঠ ভেসে আসে। তুমি হাতে ওষুধ লাগালে না? মনে করে আগে ওষুধ লাগিয়ে নিও। এটা কোনো ব্যাপার না। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুই এই দিকটা একটু দেখ, আমি মিটিংটা শেষ করে আসছি। ঠিক আছে। চল প্রীতম। বলে প্রীতমকে নিয়ে বেরিয়ে পড়ে। বাসায় ফিরেও রাত্রির অশান্ত মন শান্ত হয় না। অস্থির চিত্তে ঘুরে বেড়ায় সারা বাড়ি। তার গোলগাল মায়াবী মুখখানা চিন্তায় চুপসে গেছে। ক্ষুধার্ত পাখির ছানারা যেভাবে মায়ের খাবার নিয়ে আসার অপেক্ষা করে, রাত্রিও ঠিক সেভাবেই প্লাবনের অপেক্ষা করছে।
কিন্তু এই প্লাবনের বাসায় ফেরার তো কোনো নামগন্ধই নেই। একসময় দুপুর পেরিয়ে বিকেল হয়, বিকেল গড়িয়ে সন্ধে নামে, অতঃপর রাত, তবুও প্লাবন বাসায় ফেরে না। এরই মধ্যে বেশ কয়েকবার প্রীতমের নাম্বারে ডায়ালও করেছে, তবে কোনো লাভও হয়নি। ফোনের ওপাশ থেকে বারবার ভেসে এসেছে প্রীতমের ফোন এখন বন্ধ। ডানা ভাঙা পাখির মতো নিজের ঘরে ছটফট করছে রাত্রি। পুরো রুমে কত হাজারবার যে পায়চারি করেছে তা কেবল ওই জানে। বেশ রাত হওয়াতে পুরো শিকদার বাড়িটাই একদম নিস্তব্ধ। কোনো সারা শব্দ নেই কারো, শুধু রাত্রির পায়ের আওয়াজ আর দেয়াল ঘড়ির টিকটিক শব্দ বাতাসে খেলা করছে। ক্লান্ত পা দুটো নিয়ে খাটে বসে রাত্রি চট করে মাথা তুলে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে চায়। ঘড়ির কাঁটার অবস্থান জানান দিচ্ছে এখন রাত 1:45 বাজে। আর কত রাতেই ফিরবে প্লাবন? নাকি ওনার আরো বড় কিছু হয়েছে? না না, এমন হলে তো বাড়ির সবাই জানতো। তাহলে সপ্তদশী রমণীর চিন্তা যেন বহুগুণ বেড়ে গেল। আর বসে থাকতে পারলো না, ছুটে যায় ব্যালকনিতে। বারান্দায় দাঁড়িয়ে অনতি দূরে চেয়ে রয় রাত্রি, এই আশায় যে তার প্লাবন ভাই বাসায় ফিরবে। চাতক পাখির ন্যায় গেটের দিকে চেয়ে আছে রাত্রি। এই বুঝি প্লাবন ভাই তার বাইক নিয়ে ঢুকলো। এবার সপ্তদশীর মুখে হাসি ফুটে শিকদার বাড়ির গেটে একটা এবার সপ্তদশীর মুখে হাসি ফুটে শিকদার বাড়িতে একটা বাইক প্রবেশ করাতে, যেখানে প্রীতম চালাচ্ছে আর পেছনে প্লাবন বসে আছে। আর বারান্দায় দাঁড়ান না রাত্রি, জুতো পায়ে রুমে চলে যায়। রুমে ফিরেও স্বস্তি মেলে না রাত্রির। অবাধ্য মনটা বারবার প্লাবন ভাইকে দেখতে চাইছে, চক্ষুদয় আকুতি জানাচ্ছে এই একটা পলক দেখার জন্য। এখনো তার চোখে ভেসে উঠছে দুপুরের সেই ঘটনা। লোকটার অনেকটা জায়গা কেটে গিয়েছে, অনেকটা ব্যথা পেয়েছে নিশ্চয়। অবশেষে নিজের ইচ্ছেকে দমাতে না পেরে প্লাবনের রুমের দিকে যায়। দোতলার ডান পাশের ঘরটা রাত্রির, তার একটা ঘর পরেই প্লাবনের রুম। ধীর গতিতে হেঁটে যাচ্ছে রাত্রি, অতি সন্তর্পণে ফেলছে এক একটা কদম। যাওয়ার পথেই সাবধান চোখে আশেপাশে তাকিয়ে দেখে নেয়। রাত্রির ভাবগতি দেখে যে কেউ অনায়াসে বলে দিবে যে সে চুরি করতে যাচ্ছে। প্লাবনের ঘরের দরজায় সামনেই পা থামায়, ভেজিয়ে রাখা দরজাটা সামান্য ঠেলে ভেতরে অবস্থা বোঝার চেষ্টা চালায়। পরিস্থিতি অনুকূলে বুঝে ঢুকে পড়ে। ঘরের পূর্ণ আলোয় চারিদিকে চোখ বুলায় রাত্রি, তবে প্লাবনের দেখা পায় না। পেছন থেকে কারো রাশভারী গলা শুনে চৌকিতে সেদিকে তাকায় সে। প্লাবন বলে, তুই এত রাতে এখানে? কি হয়েছে, কোনো সমস্যা? প্রশ্নের উত্তরে কি করবে প্রগাঢ় দৃষ্টিতে প্লাবনকে দেখতেই ব্যস্ত রমণীটি। আজকাল প্লাবন ভাইকে দেখাই যেন তার অস্থিম মর্যায় নেশাতে পরিণত হয়েছে। একবার তার দিকে তাকালে আর চোখে ফেরাতে পারে না। এপাশ থেকে কোনো উত্তর না পেয়ে প্লাবন আবারও বলে ওঠে, কি, কোথায় হারিয়ে গেলি? এবার টনক নড়ে রাত্রি, দৃষ্টি সরিয়ে হাতের দিকে তাকায়। কাটা জায়গায় এখনো আগের মতোই আছে, কেমন ফ্যাকাশে। দেখে বোঝা যাচ্ছে এর উপর কোনো ওষুধ পড়েনি এখনো। নিজের উপর এমন উদাসীনতা বড্ড পীড়া দিল সপ্তদশীকে। প্লাবনের ব্যথা যেন ওর বুকে গিয়ে বিঁধেছে। তড়িঘড়ি করে প্লাবনের দিকে দুকদম এগিয়ে যায় রাত্রি, কণ্ঠে বিস্ময় ফুটিয়ে প্রশ্ন করে, এ কি, আপনি এখনো হাতে ঔষধ লাগাননি? এমন করে থাকলে তো ইনফেকশন হয়ে যাবে। রাত্রির প্রশ্নে প্লাবন কপাল কুঁচকায়, তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তুই কি করে জানলি আমি হাতে আঘাত পেয়েছি? প্লাবনের এমন প্রশ্নে রাত্রি কাচুমাচু হয়ে যায়। এলোপাথারি দৃষ্টি ফেলে এদিক সেদিক তাকিয়ে আমতা আমতা করতে থাকে রাত্রি। প্লাবন আবারও হুঙ্কার দেয়। কি হলো বল? রাত্রি এবারও কিচ্ছু বলে না। আর বলবেই বা কি? যদি বলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মারামারি দেখেছে, তাহলে আজ আর একটা হাড়ও আস্ত থাকবে না। না বাবা, হাড়গুলো বাঁচানোর জন্য হলেও চুপ থাকতে হবে। বোম মারলেও একটা কথাও বলা যাবে না। রাত্রি নীরবতায় হতাশ হয় প্লাবন, একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়। বলেই নিজের ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়ে। এই প্রথমবার প্লাবনের কথা অমান্য করে সেখানে ঠায় দাঁড়িয়ে রয় রাত্রি। প্লাবনের দিকে না তাকিয়ে বুঝতে পারে রাত্রি এখনো যায়নি। ল্যাপটপে চোখ রেখেই প্লাবন বলে, এখনো গেলি না যে? কথা কানে যায় না নাকি? রাত্রি যাওয়ার জন্য উদ্যত হয়, তবে দুকদম এগিয়ে আবারও থেমে যায়। প্লাবন ভাবে রাত্রি হয়তো চলে যাচ্ছে, তবে ওকে অবাক করে দিয়ে রাত্রি খাট সংলগ্ন ছোট্ট টেবিলে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে প্লাবনের সামনে দাঁড়ায়। প্লাবন ল্যাপটপ থেকে নজর সরিয়ে রাত্রির দিকে তাকায়, অতঃপর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে। কি চাই? রাত্রি শান্ত গলায় উত্তর দেয়। আপনার হাত। প্লাবন কপাল কুঁচকায়। রাত্রি সেসবে পাত্তা না দিয়ে আবারও বলে, আপনার ডান হাতটা দিন, ঔষধ লাগাবো। তার দরকার নেই। দরকার আছে। বলে এক প্রকার জোর করে হাতটা কাছে টেনে নেয় রাত্রি। পরপর পরম যত্নে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। প্লাবন চেয়ে দেখে সেসব। সমানে বসে থাকা মেয়ের মনে নিজের জন্য চিন্তা দেখে
সামনে বসে থাকা মেয়েটার মনে নিজের জন্য চিন্তা দেখে ভালো লাগে, মুচকি হাসে। পরপরই কাজ শেষ হলে আবারও গম্ভীর স্বরে বলে ওঠে, হয়েছে, এখন যা তুই। যাবই তো, আপনার রুমে তো আর থাকতে আসেনি। রাত্রির কণ্ঠে তীব্র আক্ষেপ, অভিমান বা রাজ করছে। মুখ ফুলিয়ে সবকিছু গুছিয়ে রাখে রাত্রি। চলে যাওয়ার সময় মনে মনে বলে, আজ আমি চলে যাচ্ছি প্লাবন ভাই, তবে একদিন এই ঘরটা আমার হবে, সাথে এই ঘরের মালিকও। তখন আপনি শত চেষ্টা করলেও আমাকে তাড়িয়ে দিতে পারবেন না। শিকদার বাড়িতে রাত্রির আরেকটা নতুন দিন শুরু হয়। এ বাড়িতে এটা তার কততম দিন তা অজানা। রাত্রির পুরো নাম রিধিতা রহমান রাত্রি। বাবা রাশেদ রহমান, মা পিয়াসা পারভিন। রাত্রির একটা ছোট্ট বোন আছে, ওর নাম ঋষিতা রহমান রেনু। আর এই শিকদার বাড়ি এটা রাত্রির মামা বাড়ি। রাত্রির মামা তিনজন: বড় মামা এনায়েত শিকদার, মেঝো মামা ইকরাম শিকদার, আর ছোট মামা ইয়াজিদ শিকদার। রাত্রির বড় মামা অর্থাৎ এনায়েত শিকদারের একমাত্র ছেলে ইরফাত শিকদার প্লাবন, রাত্রির ড্রিম বয়। এবারই রাগী গম্ভীর একরোখা ছেলে। ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত প্লাবন। পড়াশোনা শেষ করে সম্পূর্ণরূপে রাজনীতি করতে চাইলে বাদ সাধে ইনায়েত শিকদার। তাদের বিশাল ব্যবসা, ছেলে রাজনীতি করলে এগুলো সামলাবে কে? তবে প্লাবনের জেদের কাছে তাকে হার মানতে হয়। এনায়েত শিকদার ছেলেকে শর্ত দেয় রাজনীতির সাথে ব্যবসাও সামলাতে হবে। প্লাবন রাজি হয়। তারপর থেকে একসাথে দুই নৌকা বইছে। মেঝো মামার এক ছেলে এক মেয়ে, ইমরান শিকদার ছেলে, প্রীতমার মেয়ে ইনায়া শিকদার পিহু। ছোট মামারও এক ছেলে এক মেয়ে, ছেলে ইয়াসির শিকদার প্রান্ত, মেয়ে ইয়াসা শিকদার প্রেমা। আজ প্রায় 4 বছর হয় নানা বাড়িতে থাকে রাত্রি। ওর পরিবারের অন্য সব সদস্যরা ওদের নিজেদের বাড়িতেই থাকে আজমপুরে। ছোটবেলা থেকে নানু বাড়িতে আসা যাওয়া থাকলেও 4 বছর আগে এক ঘটনার কারণে নানু বাড়িতেই থাকে রাত্রি। মেয়েকে দেখতে ইচ্ছে করলে রাশেদ ও পারভিন চলে আসে এখানে। আরও সেভাবে বাড়িতে যাওয়া কিংবা থাকা হয় না। বর্তমানে এখানকার এক কলেজে ইন্টারে পড়ছে। সকালে নাস্তার সময় হলে নিচে নামে রাত্রি। রাত্রিকে দেখা মাত্রই ইনায়েত শিকদার স্মিত হেসে জানায়, শুভ সকাল মামনি। শুভ সকাল বাবা। বলে বড় মামার পাশের চেয়ারে বসে রাত্রি। একমাত্র বোনের মেয়েকে নিজের মেয়ের মতোই দেখে ইনায়েত শিকদার, এমনকি বাড়ির বাকি সবাইও। এটা রাত্রির নানু বাড়ি হলেও নিজের বাড়ির থেকে কম নয়। বিশাল ডাইনিং টেবিলে চোখ বুলায় রাত্রি। কাঙ্ক্ষিত মানুষটির দেখা না পেয়ে মনটা খারাপ হয় হালকা। খাবার টেবিলে প্লাবনকে না দেখে ইনায়েত শিকদার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, প্লাবন কোথায়? ফাহমিদা এখনো ঘুম থেকে ওঠেনি? বাকি সবার সাথে রাত্রি উৎসুক দৃষ্টিতে তাকায় ফাহমিদা বেগমের দিকে। ফাহমিদা বেগমের সাফাই গাওয়ার ভঙ্গিতে বলে, ছেলেটা কাল অনেক রাত অবধি কাজ করেছে, তাই আর ডাকলাম না। স্ত্রীর কথায় যে মোটেও সন্তুষ্ট হয়নি তাই ইনায়েত শিকদারের চেহারায় স্পষ্ট দৃশ্যমান। উনি এবার প্রান্তর দিকে তাকিয়ে বলে, প্রান্ত বাবা, ভাইয়াকে ডেকে নিয়ে আসো তো। বড় বাবার আদেশে প্রান্ত চেয়ার ছেড়ে ওঠার জন্য উদ্যত হতে কেউ বাধা দিয়ে বলে, যাওয়া লাগবে না, এসে গেছি আমি। রাত্রি চোখ তুলে তাকায় প্লাবনের দিকে। এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে আছে, চোখ দুটো রক্তিম লাল বর্ণ ধারণ করেছে। চোখে মুখে এখনো ঘুমের রেশ কাটেনি। রাত্রি যতবারই প্লাবনের দিকে তাকায় ততবারই যেন এক অন্য জগতে হারিয়ে যায়। এবারও হয়েছে তাই। রাত্রি হারিয়ে যাওয়া জগৎ থেকে ফিরে আসে ইনায়েত শিকদারের গম্ভীর স্বরে আওড়ানো বুলিতে। হাতে আঘাত পেলে কি করে? আবার নিশ্চয় মারপিট করছে। বাবার কথার প্রেক্ষিতে প্লাবন বলে, সবটা যখন জানেননি তখন জিজ্ঞেস করার কি আছে? প্লাবনের কথায় উনি বেশ ক্ষুব্ধ হয়। রাগী কণ্ঠে বলে, তোমাকে রাজনীতি করার অনুমতি দিয়েছে, মারপিট করার নয়। আর তুমি তো বলেছিলে রাজনীতি অফিস দুটাই একসাথে সামলাবে। এভাবে মার খেয়ে আহত হলে কাজ করবে কিভাবে? প্লাবন কিছু বলো আগেই ওর পাশ থেকে প্রীতম বলে, এবার আমাদের কোনো দোষ ছিল না বড় বাবা, ওরাই আগে শুরু করেছে। আর ভাই মোটেও মার খায়নি, ওটা তো ওদের মারতে গিয়ে লেগেছে। মুখটা গম্ভীর করে নেয় ইনায়েত শিকদার, তাচ্ছিল্য করে বলে, ওদের মেরে মহাভারত উদ্ধার করনি? আর তোমাদের তো কোনো দোষ না থাকলে নিশ্চয় মারতে আসতো না। সেই তো টোকাইদের মতো রাস্তায় মারামারি করো আর বলো তোমরা নাকি রাজনীতি করো। চুপসে যায় প্রীতম। গর্ভে ফুলে ওঠা বুকটা নেমে যায়। বাবার খোঁচা মারা কথা প্লাবন বরাবরই অপছন্দের। রুষ্ট চোখে তাকায় বাবার দিকে, তারপর মেকি হেসে বলে, ভুলে যাবেন না যাদেরকে রাস্তার টোকাই বলছেন আপনি তাদেরই বাপ চাচা, আর এই মুহূর্তে তাদের সাথে একই টেবিলে বসে খাবার খাচ্ছেন। প্লাবনের কথাতে সবাই মুখ টিপে হাসে। মুখটা কালো করে নেয় ইনায়েত শিকদার। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দেখে ইয়াজিদ শিকদার ইনায়েত শিকদারকে বলে,
ভাই, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া শুরু করা উচিত। খাবার খাওয়া শেষে সবাই একে একে উঠে যায়। রাত্রি খাচ্ছে কম, প্লাবনকে দেখছে বেশি। বড়রা সবাই টেবিল ছেড়ে উঠেছে, এখন শুধু প্লাবন, রাত্রি আর প্রান্ত। অন্যদিন প্লাবনের খাওয়া সবার আগেই শেষ হয়, তবে ডান হাতে ব্যান্ডেজ বিদায় চামচ দিয়ে বা হাতে খাচ্ছে, তাই আজ সবার পেছনেই রয়েছে সে। রাত্রির এমন চেয়ে থাকা দেখে প্লাবন কটাক্ষ করে বলে, আমাকে না গিলে খাবার গেল, তবেই পেট ভরবে। আকস্মিক প্লাবনের এমন কথাতে রাত্রি থতমত খেয়ে যায়। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমতা আমতা করে বলে, আমি আবার আপনাকে কখন গিললাম? তার মানে আমি মিথ্যে বলছি, তাই তো? ইচ্ছে করে তোকে ফাঁসাতে চাচ্ছি। রাত্রি জোর দিয়ে কিছু বলতে পারে না, চুপচাপ উঠে যেতে নিলেই প্লাবন কষে এক ধমক দিয়ে বলে, খাবার শেষ না করে উঠলেই যে, না খেয়ে খেয়ে চেহারা যে অবস্থা বানাচ্ছিস, তাতে দিন বেদিন বড় না হয়ে আরো ছোট হচ্ছিস। কবে জানি তোর বাবা আমাদের নামে মামলা দেয় যে তাদের মেয়েকে আমরা খেতে দেই না। শেষোক্ত বাক্যটি ব্যঙ্গ করেই বলে প্লাবন। প্লাবনের কথা শুনে রাত্রির নাকের পাটা হালকা ফুলে ওঠে। বাপকে নিয়ে খোঁটা দেওয়া ওর বরাবরই ভীষণ অপছন্দের, কিন্তু এই প্লাবন ভাই সব সময় তার বাপকে নিয়ে বলে। আর আমার হাইট নিয়ে খোটা দিচ্ছিস কেন? যথেষ্ট লম্বা আমি, নিজে তো তাল গাছ, তাই সবাইকে ওনার ছোট মনে হয়। তাল গাছ কোথাকার। হাহ। এসব কথা মনে মনে জপে রাত্রি, মুখে বলার মতো সাহস জোগাতে পারে না। আমার পেট ভরছে, আমি আর খেতে পারবো না। শীতল কণ্ঠে বলে রাত্রি। রাত্রির কথা তোয়াক্কা না করে প্লাবন আদেশ ছুড়ে, পেট ভরলেও তোর খাওয়া লাগবে, যতক্ষণ না সব শেষ করবি এখান থেকে উঠতে পারবি না। বাধ্যমের মতো আবারও বসে পড়ে সে। অতপর ইচ্ছার বিরুদ্ধে প্লেটের সবটা খাবার শেষ করে। প্লাবনের খাওয়া শেষ হলেও বসে থাকে ও। যখন দেখে রাত্রি প্লেট ফাঁকা, তখন নীরবে উঠে চলে যায়। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে বড়রা সবাই নিজ কর্মক্ষেত্রে ছুটে, আর ছোটটা নিজেদের স্কুল কলেজে। একটা গাড়িতে প্রান্ত, প্রেমা, রাত্রি আর শ্রেয়া বসে আছে। শ্রেয়াদের বাড়ি শিকদার বাড়ির পাশেই, তাই রাত্রি ও শ্রেয়া একসাথে কলেজ যায়। এরা তিন পণ্ডিত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে যাচ্ছে। বেচারা প্রান্ত সামনে ড্রাইভারের সাথে বসে সবটা গিলছে। এদের কথাবার্তায় চরম বিরক্ত সে। প্রান্ত হাফ ছেড়ে বাঁচে যখন দেখে তার স্কুল এসে গেছে। এবারে ষষ্ঠ শ্রেণীর ছাত্র প্রান্ত। ড্রাইভার দরজা খুলে দিলে ব্যাগ নিয়ে স্কুলের গেটে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর রাত্রিদের কলেজ আসলে ওরাও নেমে পড়ে। অবশেষে প্রেমা এক ভার্সিটির উদ্দেশ্যে যায়। ক্লাস শেষ করে কলেজ ক্যাম্পাসে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে রাত্রি। চারজনের একটাই দল, রিয়া, তনয়া, শ্রেয়া আর রাত্রি। তাদের চার বান্ধবীর বেশ সখ্যতা। কথা বলার এক পর্যায়ে তনয়া রাত্রির পেটে হালকা গুঁতো দিয়ে বলে, কিরে, তোর ড্রিম বয়ের কি খবর? রাত্রি মুখ খোলার আগেই শ্রেয়া জবাব দেয়, ও ড্রিম বয় শুধু স্বপ্নেই ওকে ভালোবাসা দেয়, বাস্তবে তো শুধু ধমক দেয়। শ্রেয়ার কথাতে ওরা তিনজনই হাসিতে ফেটে পড়ে। রাত্রির মলিন মুখটা আরো মলিন হয়ে যায়। মনে মনে বলে, আর যদি আমায় আপনি ভালোবাসতেন, তাহলে কি আর এসব শুনতে হতো? সব দোষ আপনার প্লাবন ভাই। রিয়া হাসি থামিয়ে বলে, শোন রাত্রি, আমার মনে হয় তোর ড্রিম বয় চেঞ্জ করা উচিত। অমন পাংশুটের লোকের জন্য হাবিদ্দেশ করার চেয়ে অন্য কাউকে বেছে নে। এমনিতে কত শত ছেলে তোর জন্য পাগল। রাত্রি ভাবলো কিছুক্ষণ, তারপর বেশ খানিক ভাব নিয়ে বলল, কোনো কিছু অতি সহজে পেয়ে গেলে তার মজা থাকে না। আর আমার শতজনকে চাই না, একটা প্লাবন ভাই হলেই যথেষ্ট। রাত্রির ব্যথিত বাকি তিনজন সুর দিয়ে বলে ওঠে। ওহো, টুরু লাভ। কিছুক্ষণের মধ্যে কয়েকটা বাইক ওদের ক্যাম্পাসে প্রবেশ করে। রাত্রি উল্টো দিকে বসে থাকায় দেখতে পায় না। রিয়া ইশারায় পেছনে ঘুরলে দেখে প্লাবন, প্রীতম, নিলয় সহ আরো কয়েকজন প্রিন্সিপালের রুমের দিকে যাচ্ছে। অচেনা বেশ কজন ছেলের মধ্যে তিনজনকে সে চেনে। তনয়া আঙ্গুল উঠিয়ে ছেলেগুলোর দিকে ইশারা করে বলে, রাত্রি, ওটা প্লাবন ভাই না? হুম। রাত্রি ভাবনায় পড়ে যায়। প্লাবন ভাই হঠাৎ ওর কলেজে কি করছে? উনি তো এই সময় পার্টি অফিসে থাকে। সকাল থেকে 2টো অবধি অফিস করে, তারপর পার্টি অফিসে যায়। প্রশ্নটা মাথায় ঘুরপাক খেলে উত্তর পায় না তরুণী। শ্রেয়া কিছুক্ষণ নীরব থেকে বলে, আরে, ভাইয়ারা মনে হয় অনুষ্ঠানের জন্য এসেছে। তখন ক্লাসে স্যার বলল না একটু পর কিসের যেন অনুষ্ঠান হবে, সবাইকে থাকতে বলল। রাত্রি বলে, সেই জন্যই এসেছে হয়তো। কিছুক্ষণ পর প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসে প্লাবনরা। রাত্রিদের থেকে কিছুটা দূরেই দাঁড়ায়। প্লাবন বাকি ছেলেদেরকে কিছু কাজ বললে ওরা সেগুলো করতে চলে যায়। অপরিচিত লোক না থাকায় রাত্রি শ্রেয়াকে বলে, চল প্রীতম ভাইদের কাছে যাই। ওখানে আমার দুইজন বড় ভাসুর আছে, তাদের সামনে আমি এভাবে যেতে পারি না। শ্রেয়ার কথাতে হতাশ হয় রাত্রি। এই মেয়েটার সবকিছুতে বাড়াবাড়ি। হাজার দিন বাড়িতে যাচ্ছে, প্রীতমের রুম অবধি যাচ্ছে, অথচ এখন প্লাবন আর নিলয়কে দেখে বাহানা করছে। দেখে
রাত্রি রুষ্ট গলায় বলে। থাক, তুই আমি গেলাম একাই। বলে প্লাবনের উদ্দেশ্যে হাঁটা ধরে। রাত্রিকে দেখে প্রীতম বলে। বুড়ি, ক্লাস শেষ তোর? হ্যাঁ, আজ স্যার তাড়াতাড়ি ক্লাস ছুটি দিয়েছে। তোমরা এখানে কোনো কাজে এসেছো বুঝি? কথাটা প্রীতমকে বললেও ওর চোখ যায় পাশে থাকা ওই বাদামি রঙা পাঞ্জাবি পরিহিত পুরুষের উপর। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই শ্যাম পুরুষের পানে। আহা, কিছু সুদর্শন তাহার মুখ বদন। প্লাবনের শৈলের মধ্যে রাত্রির সবচেয়ে ভালো লাগা প্লাবনের ওই সরু সরু চোখ দুটো। ডান চোখের নিচে তিলটা সপ্তদশীকে বড্ড টানে। কিন্তু সব দায়ে সারছে এই নিষ্ঠুর মানব। এই যে এখনো রাত্রি যে এখানে আসছে সে একটা কথা পর্যন্ত বলছে না, এমনকি ওই নিপ্রিয় চোখ দুটো দিয়ে তাকায় নিয়েও বলো। সে নিজের ফোনে টাইপিং করতে ব্যস্ত। এই এড়িয়ে যাওয়াটাই রাত্রির বুকে তীরের মতো বাঁধে। প্রচন্ড ব্যথায় বুকের বাঁ পাশ ভারী হয়ে ওঠে। প্লাবনের দিকে তাকানোর চক্করে প্রীতমকে উত্তরে কি বলেছে তাও অজানা। রাত্রি প্লাবনের থেকে চোখ সরিয়ে নেয়। নিলয়কে দেখে মুচকি এসে বলে। কেমন আছেন নিলয় ভাইয়া? এই তো মোটামুটি ভালো আছে। তুমি কেমন আছো? কেমন আর থাকি বলুন? আপনার বন্ধু তো আমাকে দেখেও দেখে না। এক যন্ত্র মানবকে ভালোবেসেছি, কি করে ভালো থাকি বলুন তো? এসব মনে মনে বললেও মুখে বলে। আমি আছি ভালোই। আপনি কয়েকদিন থেকে বাসায় আসছেন না, ব্যস্ত নাকি খুব? ওই একরকম। রাত্রি আর দাঁড়ায় না। গেলাম আমি বলে আবার বান্ধবীদের কাছে চলে যায়। সমাবেশ শুরু হয়েছে। ছোট্ট করে সাজানো স্টেজটাতে প্লাবন কথা বলছে। ওদের পার্টির একটা সংস্থা থেকে আয়োজিত এই অনুষ্ঠান। মাঝে মধ্যে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে প্লাবনরা এই ধরনের সমাজ কল্যাণমূলক কার্যক্রম করে থাকে। এক পর্যায়ে রাত্রি ওয়াশরুমে চাপ দেয়। সে পাশে থাকা শ্রেয়াকে বলে। শোন শ্রেয়া, তোরা এখানে থাক, আমি একটু বাথরুম থেকে আসছি। আচ্ছা যা। সাইডে বসাতে খুব সহজেই বেরিয়ে আসে রাত্রি। বেরিয়ে কলেজের ওয়াশরুমে যায়। 3টা সিনিয়র মেয়ে ওর আগে থেকে ওয়াশরুমের বাইরে ছিল। ওরা সেখানটার আয়নায় চুল ঠিক করছিল। তার মধ্যে একটা মেয়ে বলে ওঠে। দোস্ত, ওই সাদা পাঞ্জাবি পরা ছেলেটা একটু আগে মাইকে কথা বলছিল, কি যে নাম? আরেকটা মেয়ে বলে। কে, প্লাবন ভাই? হ্যাঁ হ্যাঁ, প্লাবন। দেখতে জোস না? আচ্ছা, তোদের কারো কাছে ওনার ফেসবুক আইডির লিঙ্ক আছে? কোনো লাভ নেই বান্ধবী, উনি কোনো মেয়ের মেসেজের রিপ্লাই দেয় না। আর আমার আপু ওনার বেস্ট ফ্রেন্ড ছিল। আপুর কাছে শুনেছি ওনার নাকি প্রেমিকা আছে। বলিস কি, প্রেম শুরু করার আগেই শোতে এসে হাজির? কে সে ভাগ্যবান নারী সেটা তো জানি না, তবে ভাইয়া অনেক আগে থেকেই তার সাথে আছে। রাত্রি এতক্ষণ ওয়াশরুমে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। শুনতে ভালো না লাগলেও শুনতে ইচ্ছে করছিল। তবে প্লাবনের প্রেমিকা আছে এ কথা শুনে রমণীর মন বিষিয়ে ওঠে। মূত্রগন্ধ সহ্য করে এসব কথা শোনার কি কোনো মানে হয়? তাই তো বেরোনোর সময় প্রবল বেগে দরজা খুলে। প্রবল শব্দ হয় তাতে। মেয়েগুলো আশ্চর্যভাবে রাত্রির দিকে তাকায়। রাত্রি ওদের চাহনি অগ্রাহ্য করে গটগট করে বেরিয়ে যায়। রাত্রি বেরিয়ে দেখে অনুষ্ঠান শেষ হয়েছে। সবাই ছত্রভঙ্গ হয়ে আপন গন্তব্যে ফিরছে। আশেপাশে তাকিয়ে দেখে প্লাবনরা নেই, হয়তো চলে গেছে। কিছুক্ষণ আগের কথাটা মনে আসতে বুক চিরে একটা দীর্ঘশ্বাস নামে। সত্যি যদি প্লাবন ভাইয়ের প্রেমিকা থাকে তাহলে ও তাদের মাঝে আসতে চায় না, কিন্তু দূরে যাওয়া কি তার পক্ষে আদৌ সম্ভব? একতরফা ভালোবাসার ভার কি করে বইবে বা রাত্রি আর ভাবতে পারলো না। মাথাটা কেমন করছে, যেন হাতুড়ি দিয়ে খুব জোরে আঘাত করছে কেউ। মস্তিষ্ককে শান্ত করতে রাত্রি ভাবে, এমনও তো হতে পারে মেয়েটা মিথ্যে বলছে। রাত্রি তো প্রীতমের কাছে শুনেছে প্লাবনের কোনো সম্পর্ক নেই। সবকিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। বড্ড এলোমেলো লাগছে নিজেকে। এরই মধ্যে রাত্রির 3 সৈনিক চলে আসে। তনয়া রাত্রির দিকে ব্যাগ এগিয়ে দিয়ে বলে। কিরে, এতক্ষণ লাগালে যে? কষ্টকাঠিন্য হয়েছে নাকি? তনয়া বলতে দেরি ওদের হো হো করে হাসতে দেরি নেই। তবে রাত্রি তনয়ার কথা আমলে নেয় না, বরং চিন্তিত ভঙ্গিতে বলে। তনয়া, তামিম ভাই তো প্লাবন ভাইদের পার্টি অফিসে কাজ করে। ওদের দলের সদস্যদের একজন, তাই না? তনয়া বলে। হ্যাঁ, কিন্তু কি হয়েছে বলতো? তেমন কিছু না। তুই ভাইয়াকে জিজ্ঞেস করবি তো প্লাবন ভাই কার সাথে রিলেশনে আছে কিনা। সে না হয় জানলাম, কিন্তু কি হয়েছে বলবি তো? তেমন কিছুই না, তুই শুধু ভালোভাবে একটু খোঁজ নিবি। চল এখন। রাত্রি সামনে এগিয়ে যায়। পেছনে বাকি 3 জন একে অপরের মুখে চেয়ে থেকে তবে কেউ কোনো উত্তর পায় না। শেষে 3 জনেরই রাত্রির পেছনে ছুটে যায়। ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে রাত্রি। শরীরের ক্লান্তির চেয়ে মনের ক্লান্তিটা বেশি জেঁকে বসেছে। রাত্রি আর সিঁড়ি বেয়ে উঠতে মন চাইল না।
ড্রয়িং রুমের সোফায় ওর তিন মামি বসেছিল, ও সেখানেই যায়। ছোট মামি জেরিনার কোলে ব্যাগটা রেখে বড় মামির কাছে যায়, তারপর ওনার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রাত্রিকে এভাবে শুয়েতে দেখে ফাহমিদা চিন্তিত স্বরে শুধায়, কিরে মা, এখানে শুইলি যে, শরীর খারাপ করছে? কথাটা বলে উনি হাতের উল্টো পিঠে রাত্রির কপালে ছোঁয়ান, আবারও বলেন, জ্বর তো নেই, মাথা ব্যথা করছে বুঝি? না মামি, আমি একদম ঠিক আছি। আসলে একটু ক্লান্ত লাগছে, আর কিছুই না। উনি হয়তো একটু স্বস্তি পেলেন। রাত্রির মামিরাও ওকে খুব আদর করে, ওর কখনো মনেই হয় না ওই বাড়ির মানুষগুলো ওর আপন কেউ নয়। রাত্রি মেঝো মামি হাসি কিছুটা আহ্লাদি কণ্ঠে বলেন, দুপুরে খাওনি তাই এই রকম লাগছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, দেখবে ভালো লাগবে। এখন খেতে ভালো লাগছে না, একটু পর খাই। হাসি ঘাড় কাত করে জানায়। ঠিক আছে। রাত্রি শুয়ে শুয়ে ওনাদের কথা শুনতে থাকে। কিছুক্ষণ পর ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে রাত্রি বলে, বড় বউ শোনো, তোমার ছেলেকে না কালো টিপ পরিয়ে রাখবে, নয়তো ওই পাজি মেয়েগুলো যেভাবে নজর দিচ্ছে তাতে তোমার ছেলের হাড়ও থাকবে কিনা সন্দেহ আছে। আর পারলে বাইরে যেতে দিও না, আজকাল আবার যুগ খারাপ তো, কবে জানি কোন মেয়ে তুলে নিয়ে যায় আল্লাহ মালুম। তিন যা মিলে হেসে ওঠে। হাসি বেগম মুখে হাসি নিয়েই বলেন, কথা কিন্তু মন্দ বলনি রাত্রি। ভাবি এখনো সময় আছে, চোখে চোখে রেখো ছেলেকে, হারাতে দিও না। ফাহমিদা বেগম চিকন স্বরে বলে, হ্যাঁ, ছেলে আমার দেখতে মাশাআল্লাহ। জানিস তোরা, সেই দিন এক অনুষ্ঠানে গেলাম তো, সেখানে এক ভাবির সাথে দেখা হলো। উনি বললেন ওনার নাকি প্লাবনকে অনেক পছন্দ হয়েছে। বিয়ের ভদ্রমহিলা নিজের কথা শেষ করতে পারেন না। এর আগে রাত্রি চট করে নিজের মাথা তুলে বসে, তারপর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, ওই বুড়ি মহিলা প্লাবন ভাইকে বিয়ে করতে চাইছে? হাসি আর জেরিনা বেগম থম মেরে যায়। ওনারা কিছু বলবে তার আগে ফাহমিদা বেগম বলেন, আরে উনি কেন বিয়ে করতে যাবেন? ওনার মেয়ের জন্য পছন্দ হয়েছে। রাত্রি দুই মামির সাথে এক সুরে বলে, ও। ফাহমিদা বেগম মুচকি এসে আবার বলতে শুরু করে, আসলে ওনার একটা মেয়ে আছে, তার সাথেই প্লাবনের বিয়ে আলাপ করতে যাচ্ছে। রাত্রির মুখে অমাবস্যার কালো অন্ধকার ছেয়ে গেল। ভেবেছিল রুমে একা থাকলে প্লাবনের প্রেমিকার বিষয়টা নিয়ে বেশি ভাববে, তাই মামিদের গল্পে যোগ দিল। কিন্তু এই যে মরার উপর খাড়ার ঘা, রাত্রি এখান থেকে ওঠার প্রস্তুতি নেয়। জেরিনা বেগম উৎফুল্ল চিত্তে ফাহমিদা বেগমকে প্রশ্ন করে। ফাহমিদা বেগম আক্ষেপ নিয়ে বলে, আমি আর কি বলবো বলতো, ছোট ছেলেকে বিয়ের কথা বললে বলে আরও দেরি আছে। এখন কত দেরিতে যে বিয়ে করবে কে জানে, নাতি নাতনির মুখ দেখা হবে বলে তো মনে হচ্ছে না। ফাহমিদা বেগমের কথা শুনে রাত্রির মনটা একটু হালকা হলো। যাক বাবা, তাহলে একটা বোঝ নামলো। এক্ষুনি প্লাবন ভাইয়ের বিয়ের কোনো চান্স নেই, এখনই পটিয়ে ফেলতে হবে, আর দেরি করা যাবে না। কিন্তু এত কম সময়ে পটাবে কিভাবে, যেখানে 3 বছর পেছনে পড়ে থেকেও কোনো লাভ হলো না। আচ্ছা, আবার এমন নয় তো যে ওনার প্রেমিকা আছে বলেই এখন বিয়ে করতে চাইছে না। ধুর, বেশি ভাবা যাবে না, নয়তো ব্রেনের উপর চাপ পড়তে পারে। আর সবসময় পজিটিভ ভাবা উচিত। হ্যাঁ, পজিটিভ পজিটিভ। বিড়বিড়াতেই নিজের রুমের দিকে হাঁটা শুরু করে রাত্রি। সিঁড়ির কাছে যেতেই আবারও ফাহমিদা বেগমের কণ্ঠ ভেসে আসে। উনি বলেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, খেতে হবে। আসছি। বলেই রাত্রি উপরে চলে যায়। রাত্রির 3 মামির মধ্যে ফাহমিদা ওকে তুই করেই বলে, তাছাড়া বাকি দুজন তুমি বলে। ফাহমিদা আর রাত্রির মা স্কুল ফ্রেন্ড ছিল। কলেজে উঠে ওনার প্লাবনের বাবার সাথে বিয়ে হয়। একদিকে প্রাণ প্রিয় বান্ধবীর মেয়ে, অন্যদিকে ননাসের মেয়ে, তাই তো বাকিদের তুলনায় রাত্রির প্রতি ওনার টানটা একটু বেশি। তাই বলে বাকিরা যে কম আদর করে এমনটাও নয়। হাসিয়া জেরিনাও বেগমও যথেষ্ট ভালোবাসে রাত্রিকে। সন্ধ্যার একটু পরপর মাত্র রাত্রির হোম টিউটর ওকে পড়িয়ে গেল, তাই বই খাতা গুছিয়ে ফোনটা নিয়ে বসেছে। এটাও নতুন ফোন, 2 মাস হলো ওর বাবা ওকে কিনে দিয়ে গেছে। রাত্রি একটা ফেসবুক আইডি আছে, প্রেমার কাছ থেকে খুলে নিয়েছে। তবে প্রেমা ওকে সাবধান করে দিয়েছে যাতে কোনো ছেলে ফ্রেন্ড না রাখে। রাত্রি সেটাও মেনে নিয়েছে। বর্তমানে রাত্রির ফোনের স্ক্রিনে একটা ছবি জলজল করে ভাসছে, আর সেটা হলো ইরফাজ শিকদার প্লাবন নামের এক পাষণ্ড মানবের। লোকটা সত্যিই পাষণ্ড, নয়তো রাত্রির উত্তাল প্রেমের সমুদ্রের ঝাপনা দিয়ে থাকতে পারতো বুঝি। রাত্রি বেহায়া চোখ জোড়া কেবল তাকেই দেখতে চায়। এই যে এখন রাত্রি জুম করে প্লাবনের ছবি দেখছে, দেখতে দেখতে টুপ করে কয়েকটা চুমুও খেয়ে নেয়। তারপর খাটে শুয়ে ফোন শূন্যে ভাসিয়ে গান ধরে। ছেলে তোর প্রেমে পড়া কারণ, তোর শ্যামলা শ্যামলা বরণ, তোর প্রেমে পড়ার কারণ শ্যামলা শ্যামলা বরণ, সেই শ্যামলা গালে কালো দাড়ি ভাল লাগে। কার কালো দাড়ি এত ভালো লাগে আমার বলুন?
কে সেই রাজপুত্র? কার কালো দাড়ি এত ভালো লাগে আমার বনুর? কে সেই রাজপুত্র? প্রেমা বলল। হঠাৎ প্রেমার গলা পেয়ে চমকে ওঠে রাত্রি। ফোনটা হাত থেকে পড়ে যায়। গলার গানও বন্ধ হয়। তুতলিয়ে বলে ওঠে, আপু তুমি? প্রেমা কিচ্ছু না বলে রাত্রির পাশে পড়ে থাকা ফোনটা তুলে নেয়। ফোনের স্ক্রিনে তখনও প্লাবনের ছবিখানা ভাসছে। প্রেমা ফোনটার দিকে এক পলক তাকিয়ে খুব খুব করে কাশি দেয় আর বলে, তো উনি সেই যার কালো দাড়িতে আমার বনু পাগল হয়েছে? রাত্রি একটু লজ্জা লাগলো। ও কি বলবে বুঝতে পারছে না। এমন সময় ওর মাথা শাটডাউন দেয়। বিষয়টা নিয়ে যথেষ্ট বিরক্ত। বিপদের সময় কোথায় মাথার সব বুদ্ধি খুলে যাবে তা না, মাথা আরো কাজ করা বন্ধ করে দিয়েছে। অকেজ মস্তিষ্ক নিয়ে অল্প সময়ে ভাবলো রাত্রি। হুট করে গিয়ে দরজা বন্ধ করে আসে। অপরাধীর ন্যায় মাথা নত করে বলে, আপু প্লিজ কাউকে বলো না। শোন আপু কই? রাত্রির কথাতে প্রেমা স্মিত হাসে। ঠোঁটের কোণে এক টুকরো হাসি নিয়ে বলে, ধুর পাগলি, কাউকে বলতে যাব কেন? এটা তো টপ সিক্রেট। তার শুধু পছন্দই করিস নাকি অন্য কিছু? রাত্রি কথার জবাব দেয় না। প্রেমা রাত্রির চোখের দিকে তাকিয়ে উত্তর খুঁজে নেয়। কিছুক্ষণ চুপ থেকে প্রেমা বলে, ভাইয়া জানি তুই তাকে লাইক করিস। রাত্রি দুই সাইডে মাথা নাড়ায়, মানে সে বলেনি। প্রেমা রাত্রিকে আশ্বাস দিয়ে বলে, ওকে, আমি ভাইয়াকে পটাতে হেল্প করব। রাত্রি খুশি হয়ে যায়। ওর চোখ দুটো চকচক করে ওঠে। যাক, প্রেমা আপু কিছুই বলেনি। ওর তো ভয়ের চোটে আর তার মায়ের বাপ হতে যাচ্ছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত্রি বলে, রাত্রি জীবনে দুটো কাজ করতে ওর খুব ভালো লাগে। একটা প্লাবনের দিকে তাকিয়ে থাকা, তাকে নিয়ে ভাবা, আর অপরটি উপন্যাসের বই পড়া। মাঝে মধ্যে পাঠ্য বই পড়া শেষ করে উপন্যাস পড়ে, সাথে প্লাবনের ফেরার অপেক্ষাও করে। ওর ভালোই লাগে এটা করতে। আজকেও জেগে আছে রাত্রি। ওর ভেজানো দরজাটা একটু ফাঁক করেই রাখা। রাতে 12টা পেরিয়েছে। প্লাবন মাত্রই বাড়ি ফিরল। বর্তমানে একটু কাজের চাপ বেশি। অফিসের কাজ গুছিয়ে আবার পার্টি অফিস যাওয়া লাগে। দুই জায়গা সামলে উঠতে ওকে ভালোই হিমশিম খেতে হচ্ছে। নিজের রুমে যাওয়ার সময় রাত্রির রুমে আলো দেখে দাঁড়িয়ে পড়ে। ফাঁক করে রাখা দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকে। রাত্রি তখনও কাউচে আধশোয়া হয়ে উপন্যাস পড়ছিল। কারো পায়ের শব্দে বই থেকে নজর সরিয়ে সেদিকে তাকায়। প্লাবনকে দেখে ধরফড়িয়ে উঠে বসে। প্লাবন গম্ভীর স্বরে বলে, এত রাত অবধি জেগেছিস কেন? তারপর উপন্যাসের বইটার দিকে তাকিয়ে আবার বলে, রাত জেগে সব কি পড়ছিস? একাডেমিক ডাব্বা মেরে রাত জেগে উপন্যাস পড়া হচ্ছে? রাত্রির মনক্ষুণ্ণ হলো। সে মোটেও ডাব্বা খাওয়া স্টুডেন্ট নয়। খুব করে বলতে মন চাইলো, প্লাবন ভাই, আমি রাত জাগি শুধু আপনার জন্য, শুধু আপনাকে দেখব বলে এত রাত পর্যন্ত জেগে থাকি। আমার রাত জাগার কারণ আপনি, উপন্যাস নয়। তবে রাত্রির মনের কথাটা বলতে পারলো না। তা আর কণ্ঠনালী ভেদ করে বাইরে আসতে পারলো না। সেখানে দাফন হয়ে ওর মনের কথা। রাত্রি হতাশার শ্বাস ফেলে। ও কিছু বলতেই যাবে, এর আগে প্লাবন কঠিন গলায় আদেশ করে, এক্ষুনি লাইট অফ করে ঘুমোবি। আরেকটা কথা, এসব উপন্যাস পড়তে হলে দিনে পড়বি। আজকের পর যেন আর রাত জাগতে না দেখি, ঠিক আছে? রাত্রি মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে। অতঃপর প্লাবন যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে যায়। প্লাবন বেরোতে রাত্রিও দরজায় গলা বের করে বাইরে তাকায়। নিনিমেষ চোখে তাকিয়ে দেখে ওর কল্প পুরুষের চলে যাওয়া। আজ প্রত্যুষে চমৎকার এক সংবাদ পেয়ে রাত্রির ঘুম ভেঙেছে। আর সেই দারুণ খবরটা দিয়েছে ওর বান্ধবী তনয়া। খুব ভোরেই তনয়া রাত্রির কাছে ফোন করে আর জানায় প্লাবনের কোনো প্রেমিকা নেই, আর না আগে তার কোনো প্রেমিকা ছিল। যদিও এটা প্রীতমের কাছেই জানতে পারতো, তবে বারবার ওকে এই বিষয়ে বললে সন্দেহ করতে পারে, তাই তনয়াকে বলা। হঠাৎ বাইরে শোরগোলের আওয়াজ পেয়ে রুম থেকে বেরিয়ে আসে রাত্রি। রুম থেকে বেরিয়ে প্রচন্ড অবাক হয় পিহুকে দেখে। এক ছুটে গিয়ে জড়িয়ে ধরে পিহুকে। পিহুও জড়িয়ে নেয় আদরের বোনকে। রাত্রি পিহুকে না ছাড়িয়ে প্রশ্ন করে, কেমন আছো পিউপু? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো ছিলাম। তোমাকে দেখে আরো ফাটাফাটি আছি। রাত্রি পিহুর থেকে কিছুটা সরে দাঁড়ায়। তারপর গাল ফুলিয়ে বলে, তোমার না আরো এক সপ্তাহ পরে আসার কথা ছিল? প্রেমাপু আর আমি তো প্ল্যান করেছিলাম তোমায় আনতে যাব। পিহু রাত্রির ফোলানো গাল দুটো টেনে বলে, আমি তাড়াতাড়ি এসেছি বলে আমার বোন কি আমার উপর রাগ করেছে? রাত্রি ফিক করে হেসে বলে, তুমি তাড়াতাড়ি এসে ভালো করেছো। এখন আমরা জম্পে আড্ডা দিব। রান্নাঘর থেকে রাত্রির বড় মামি গলা উঁচিয়ে বলে, আড্ডা দেওয়ার প্ল্যান করিস কি মা? আগে ওকে ফ্রেশ হতে দে। রাত্রি মাথা নাড়িয়ে সায় জানায়। পিহুর গা লাগেজ নিয়ে
ও রুমে দিয়ে আসে। পিহু এতদিন বাড়িতে ছিল না। ও ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এবারে MBBS শেষ করলো। সব পরীক্ষা চুকিয়ে হোস্টেল লাইফকে বিদায় দিয়ে বাসায় এসেছে। রাত্রি নিজের রুমে না গিয়ে প্রেমার রুমের দিকে যায়। প্রেমার রুমের দরজা তখনও বন্ধ দেখে একটু ভড়কে গেল রাত্রি। তার চোখে মুখে চিন্তার ছাপ। দরজায় জোরে একটা বাড়ি দিয়ে প্রেমাকে ডাক দেয়। আপু, আপু, দরজা খোলো না। এখনো ঘুম থেকে ওঠোনি নাকি? রুমের ভেতর থেকে প্রেমা জবাব দেয়। আসছি, দাঁড়া। প্রেমা দরজা খুলে দিলে রাত্রি রুমের ভেতর ঢুকে। তারপর উল্লাসের সহিত বলে, জানো আজ বাসায় কে এসেছে? না, কে? পিহু। ও। প্রেমার নির্লিপ্ত জবাবে কপালে ভাঁজ পড়ে রাত্রি। প্রেমা আরো কাছতে গিয়ে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কিছু কি হয়েছে তোমার? না রে পাগলি মেয়ে, আমার আবার কি হবে? আমি একদম ঠিক আছি। এক্ষুনি ঘুম থেকে উঠলাম, তাই ওরকম মনে হচ্ছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি যাচ্ছি। প্রেমা মাথা নাড়িয়ে ওয়াশরুমের দিকে যায়। রাত্রিও প্রেমার রুম থেকে বেরোয়। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। বাড়ির 3 কর্তা পিহুকে টুকটাক প্রশ্ন করছে। পিহু তাদের প্রশ্নের জবাব দিচ্ছে। রাত্রি খাওয়ার ফাঁকে ফাঁকে প্লাবনকে আর চোখে দেখছে। তবে প্লাবন একদম নির্লিপ্ত। তার কঠিন চাহনি কাচের প্লেটে সাজানো খাবারের উপর। ভুল করেও ডানে বামে একবারও তাকাচ্ছে না, যেন অন্য কোথাও তাকালে তার খাবার চুরি হয়ে যাবে। বিষয়টা ভেবে মুখ ভেঙছে রাত্রি। প্লাবনের থেকে দৃষ্টি সরিয়ে প্রেমার দিকে তাকায়। খাবার প্লেটে মনোযোগ নেই প্রেমার। প্রেমা যেন গভীর চিন্তায় মগ্ন। সদা আমোদ মেতে থাকা প্রেমাকে এমন মনমরা দেখে রাত্রির মন খারাপ হয়। প্রেমার মন খারাপের কারণ খুঁজতে থাকে, তবে কিছুই যেন ওর হাতে ধরা দিচ্ছে না। রাত্রি খাওয়া থামিয়ে ভাবতে থাকে। তখনই প্লাবন নিচু গলায় ধমক দেয়। খাওয়া ছেড়ে অমন চুপ মেরে বসে আছিস কেন? প্লাবনের ধমকে রাত্রির হুঁশ ফিরে। পরপর খাবার মুখে পড়তেই থাকে। প্লাবন আবারও ধমক দিয়ে বলে, আস্তে খা, কেউ খাবার নিয়ে যাবে না। রাত্রি এবার বিরক্ত হলো। কি যন্ত্রণা! খাবার না খেলে তাড়াতাড়ি খেতে বলে, আর তাড়াতাড়ি খেলে বলে আস্তে খেতে। কোন দিকে যাবে রাত্রি? খাবার শেষে সবাই যখন উঠতেই যাচ্ছে, তখনই ফাহমিদা বেগম স্বামীর কাছে আর্জি জানায়। শোনো না, বলছিলাম কি, পিহু আসলো, একটু রাশেদ ভাইকে বলতে পারভিন আর রেনুকে নিয়ে আসতে। তুমি বললে আর মানা করতে পারবে না। ফাহমিদার সাথে জেরিনা আর হাসি বেগমও তাল মেলায়। ইনায়েত শিকদার তাদের কথায় সায় জানিয়ে বলে, ঠিক আছে, আমি আসতে বলছি। রাত্রি খুশি যেন বহুগুণ বেড়ে গেল। আনন্দে লাফিয়ে উঠেও সবাইকে বেশ খুশি দেখা যায়। তবে টেবিলের অপর দিকে বসা প্রান্ত মোটেও খুশি নয়। রেনু নামটা শুনতে প্রান্তের গোলগাল মুখখানাতে অন্ধকার নেমে আসে। খাবার টেবিল ছেড়ে উঠে মনে মনে বলে, রেনু নামটা প্রান্তের জন্য কোনো আতঙ্কের চেয়ে কোনো অংশে কম নয়। রেনু তাদের বাসায় এসেছে মানে তার জীবনে 3য় বিশ্বযুদ্ধ শুরু। ভুল ভুল রেনু করবে, আর তার দোষ প্রান্তের ঘাড়ে চাপিয়ে দেবে। বেচারা ভোলা ভালা প্রান্তকে রীতিমতো টর্চার করে ওই রেনু। আগত ঝড়ের কথা চিন্তা করে মনে মনে প্রস্তুতি নিতে থাকে প্রান্ত। বেচারা সন্ধ্যার কিছু আগে রাত্রির বাবা মা চলে এসেছে। তাদের সাথে রেনুও আছে। মেহমান আসবের জন্য আজ বাড়ির 3 কর্তা আগেই ফিরেছে। তবে প্লাবন আর প্রীতম এখনো আসেনি। হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরবে। ড্রয়িং রুমে এনায়েত শিকদার 2 ভাই ও বোন জামাইকে নিয়ে গল্পের আসর জমিয়েছে। গিন্নিরা সবাই রান্নাঘরে। রাত্রির মা পারভিনও ভাবিদের কাজে হাত লাগাচ্ছেন। রাত্রির ঘরে রেনু, প্রেমা, পিহু আর রাত্রি গল্প করছে। তাদের বিভিন্ন আলাপ আলোচনা চলছে। এক পর্যায়ে রেনু তার বোনকে বলে। রেনুর সাথে প্রেমাও তাল মেলায়। রাত্রি খাবার আনতে নিচে যায়। প্লাবন তখন বাসায় ঢুকছে, সাথে নিলয়ও আছে। রাত্রি প্লাবনকে দেখে দাঁড়ায় একটু। প্লাবন রাশেদ রহমানের দিকে এক পলক তাকিয়ে সালাম দেয়। রাশেদ রহমানও সালামের উত্তর দেয়। তবে কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করে না। রাত্রি অনেক আগ থেকে দেখে আসছে প্লাবন আর নিজের বাবার মধ্যে রেষারেষি। কি নিয়ে তাদের এত বিরোধ রাত্রি জানে না। তবে একজন আরেকজনকে যে সহ্য করতে পারে না, তা তাদের ব্যবহারে স্পষ্ট প্রকাশ পায়। রাশেদ রহমান বাসায় আসলে প্লাবন রাত্রির দিকে তাকায় না অবধি। এই ব্যাপারটা রাত্রিকে কষ্ট দেয় খুব। ওর 2 জন প্রিয় মানুষ একজন আরেকজনের শত্রু, বিষয়টা মানতে পারে না। মন খারাপ করে খাবার নিয়ে রাত্রি উপরে চলে যায়। নিলয় সকলের উদ্দেশ্যে সালাম দেয়। ইনায়েত শিকদার নিলয়কে জিজ্ঞেস করে, তোমাদের কাজকর্ম কেমন চলছে? শুনলাম হায়াত মির্জার সাথে আবারও ঝামেলা হয়েছে। নিলয় হালকা মাথা নোয়ায়। হালকা হাসার চেষ্টা করে বলে, ঝামেলা আর কি আঙ্কেল, ওরা সব সময় একটু বেশি বাড়াবাড়ি করে, এড়িয়ে যেতে চাইলেও গায়ে এসে পড়ে। তোমরা তো রাজনীতি বলতে শুধু মারামারি বোঝো। মারামারি ছাড়াও যে
রাজনীতি করা যায় তা তোমাদের জেনারেশন বুঝে না। রাজনীতিতে ট্রিক্স খাটাতে হয়, বুঝলে? কথাগুলো বলেই রাশেদ প্লাবনের দিকে তাকায়, তবে প্লাবন ভাবলিসীন। রাশেদ কথা যেন কানে তোলেনি। আপনাদের কথা শেষ হলে আমরা রুমে যাই। চল নিলয়। বলেই নিলয়কে নিয়ে নিজের ঘরে চলে যায় প্লাবন। রাত্রি রুমে এসে খাবারগুলো মাঝখানে রাখে, অতঃপর সকলের উদ্দেশ্যে বলে, নীলয় ভাই এসেছে। প্রেমা চট করে মাথা তুলে তাকায়। নিলয় নামটা শুনতেই ভেতরটা আউলিয়ে ওঠে। আজ অনেকদিন থেকে নিলয় তাদের বাসায় আসে না, আর আসলেও দিনের বেলা। তখন প্রেমা ভার্সিটিতে থাকে। প্রেমার খুব করে মন চাইছে নিলয়ের সাথে দেখা করার, তবে প্লাবনের ঘরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। গেলেও হয়তো নিলয় তাকাবে না, কথা বলবে না। কি লাভ শুধু অপমান হওয়ার? তার চেয়ে থাক না দূরে, দূর থেকে না হয় ভালোবাসবে। রেণু বিজ্ঞের মতো কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, নিলয়, ওই ভাইয়াটা না প্লাবন ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। রাত্রি মাথা নাড়িয়ে বলে, হুম। তোমরা যাই বলো, নিলয় ভাইয়া কিন্তু দেখতে মার্শাল্লাহ। ওই যে একটা গান আছে না, হ্যাঁ মনে পড়েছে, বাবরি কাটা তার চুলের বাহার, মুস্কি হাসি, হাসি মুখটা জেতার, বাবরি চুলওয়ালা, ওই লাল কুত্তাওয়ালা, দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। বড় অদ্ভুত ভাবে প্রেমা হাসছে, লাজুক হাসিটা। সে সত্যি নিলয়ের হাসি আর বাবরি চুলের প্রেমে পড়েছিল। প্রেমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম হাসি হলো নিলয়ের। একটা ছেলের হাসি এত সুন্দর হতে পারে, নিলয়কে না দেখলে বুঝতেই পারতো না সে। কে বলেছে নারীর হাসিতেই কেবল পুরুষ ফাঁসে? এই যে নিলয় হেসেছে আর প্রেমা ফেসেছে, যেখান থেকে সে আজও উদ্ধার হতে পারেনি। রাত্রি রেনুর মাথায় চাটি মেরে বলে, এসব কি গান ধরেছিস? বড় ভাই হয় তোর, সম্মান দিবি। সম্মানই তো দিলাম গান গিয়ে, আরো কিভাবে সম্মান করব? পিহু খাওয়া থামিয়ে বলে, অনেক দিন হয় নিলয় ভাইয়ের সাথে দেখা হয়নি। রেনু আগ্রহ করে বলে, তাহলে চলো প্লাবন ভাই রুমে যাই, ওইখানে আড্ডা দিব। রেনুর কথায় প্রেমার চোখ দুটো চকচক করে উঠল, হয়তো আশা পেল একটু। রাত্রি তাচ্ছিল্য করে বলে, তোমাদের মনে হয় প্লাবন ভাই তার রুমে হাঙ্গামা করতে দেবে? যাও দেখো বের করে দেয় না দেয় যদি। সবাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এ কথা একদম সত্যি। নিরাশায় ডুবে প্রেমা হাত পা মেলে দিয়ে শোয়। রেনু পিহুকে দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপু, তোমার কোনো হ্যান্ডসাম ডাক্তার ফ্রেন্ড নেই? পিহুর কপালে ভাঁজ পড়ে। সে রেনুকে জিজ্ঞাসা করে, কেন? ডাক্তার দিয়ে কি করবি তুই? রেনু লজ্জা পাওয়ার অভিনয় করে বলে, একটু প্রেম করতাম। আসলে আমাদের স্কুলে না কোনো হ্যান্ডসাম ছেলেই নেই, বাবাও বাসার বাইরে যেতে দেয় না, তাই প্রেম করাও হচ্ছে না। আমি খুব টেনশনে আছি বুঝলা। আজকাল হ্যান্ডসাম ছেলের এত অভাব বাংলাদেশে, যে কি বলবো। রেনুর কথায় সবাই অবাক। ওরা কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। সবে পঞ্চম শ্রেণীতে পড়া রেনুর মুখে এ ধরনের কথা কেউ আশা করেনি। যেখানে সবার বড় পিহু ডাক্তারি শেষ করার পরও আজ অব্দি একটা প্রেম করতে পারলো না, সেখানে এই 11 বছরের রেনু কিনা প্রেম করার জন্য ছেলে খুঁজছে, ভাবা যায়? রাত্রি কপট রাগ দেখিয়ে বলে, তুই কিন্তু বেশি পেকেছিস বনু, সাবধান, একদম এগুলো করবি না, নয়তো বাবাকে বলে দেব। শোনো আপু, আজকাল এগুলো সবাই করে। আমার বান্ধবী রুম্পা, ও তো একসাথে 2টা প্রেম করে, সেখানে আমি এখনো একটাও করতে পারলাম না। শেষ কথাটা হতাশার স্বরে বলে রেনু। রাত্রি মাথায় হাত দিয়ে বসে। এই মেয়ে এক্ষুনি এমন হলে বড় হয়ে কি করবে? বিষয়টা ভাবতেই রাত্রির চিন্তা হতে লাগলো। না, তার বোন তো আর তার থেকে এক কাঠি উপরে। খাবারের সময় হয়, সবাই নিচে এসেছে, তবে আশেপাশে প্রান্তকে না দেখতে পেয়ে রেনু খুঁজতে থাকে। শেষে জেরিনা বেগমের কাছে গিয়ে বলে, প্রান্ত কোথায় মামি? জেরিনা টেবিলের খাবার গোছাচ্ছিলেন। প্লেট সাজাতে সাজাতে বলে, ও খাবে না? প্রান্ত ওর রুমে মা, ও নাকি আজ নিজের ঘরেই খাবে, বাহিরে আসবে না। রেনু আর দাঁড়ায় না, প্রান্তর রুমে যায়। প্রান্ত নিজের রুমে ভিডিও গেম খেলছিল। রেনুকে ঢুকতেই দেখে তড়িঘড়ি গেম অফ করে দেয়। আপ্রাণ চেষ্টা করে রিমোটটা লুকানোর। রেনু রুমে ঢুকেই তাচ্ছিল্য করে বলে, কি রে ভিতর ডিম, আমার ভয়ে ঘর থেকে বের হচ্ছিস না নাকি? আর পিছনে ওইটা কি লুকাইলি দেখি? শোন, আমার দুইটা মামাতো ভাই আছে,
তাই তোকে আগ বাড়িয়ে ভাই সাজতে হবে না। আর তোর মতো ভীতুকে ভাই বানিয়ে আমার কোনো লাভ নেই, উল্টে বাবার সম্পত্তির ভাগ বাড়বে। এখন বাইরে যাও। কেন? প্রান্ত রেনুর মুখের উপর অগ্রাহ্য করে বলে। খিদে লাগে নাই তোর? রেনু প্রান্তকে হুমকি দিয়ে বলে। ভালোভাবে বলছি, বাইরে চল, নয়তো তোর ভিডিও গেমে রিমোট আর আস্ত থাকবে না। প্রান্ত এবার চিন্তায় পড়ে যায়। এখন যদি সে রেনুর কথা না শোনে তাহলে রেনু তার রিমোট ভেঙে ফেলবে। এই দোষীমের উপর বিন্দু পরিমাণ ভরসা নেই। নতুন গেমের রিমোট হারাতে চায় না প্রান্ত, তাই বাধ্য হয়ে রেনুর সঙ্গেই যায়। ক্লাস শেষ করে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে প্রেমা, সাথে ওরা বান্ধবী আফিফাও। আফিফা একটা ফাঁকা রিক্সা পেলে সেটায় উঠে বাসা যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে। প্রেমা হাত নাড়িয়ে বান্ধবীকে বিদায় দেয়। ওখানটায় দাঁড়িয়ে থাকতে প্রেমার বেশ বিরক্ত লাগছে। বাড়ির ড্রাইভারকে কল দিয়েছিল, সে রাস্তায় আছে। উপায়ন্তর না পেয়ে হাঁটতে শুরু করে। কয়েক কদম এগোতে একটা বাইক হুট করে ওর সামনে দাঁড়ায়। বিষয়টা এত দ্রুত হয় প্রেমা হকচকিয়ে যায়। নিজেকে সামলে বাইকের মালিকের দিকে তাকায়। বিশাল তখন হেলমেট খুলে ক্রূর হাসিতে প্রেমার দিকে তাকিয়ে আছে। বিশালের বিশ্রী হাসি দেখে প্রেমার গা জ্বলে ওঠে। পাশ কাটিয়ে যেতে নিলে বিশাল আবারও ওর পথ আটকে দাঁড়ায়। শয়তানি হাসি দিয়ে বলে, এই সুন্দরী আজ একা নাকি? না, পায়ে এক জোড়া জুতাও আছে। যা দুষ্টু মেয়ে। তবে এই মেয়ে রোদে হেঁটে গেলে কালো হয়ে যাবে। অবশ্য উপরে কালো হলে সমস্যা নেই, আসল জায়গা রাশিয়ানদের মতো হলেই হবে। বিশালের কথা শেষ হতে না হতেই সপাটে একটা চড় পড়ে ওর গালে। চড়টা এত জোরে মেরেছে যে প্রেমার হাত লাল হয়ে গেছে, তবুও রাগে থরথর করে কাঁপছে। আশেপাশে সবাই স্তম্ভিত হয়ে দেখছে। মেয়রের ছেলের গালে চড়, বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। অবশ্য যে মেরেছে সেও কম কিছু নয়, শিকদার পাড়ের অগ্নিকন্যা। বিশাল তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ও হয়তো ভাবতে পারেনি প্রেমা এমনটা করবে। প্রেমা বিশালের দিকে তাকিয়ে গর্জন করে বলল, তোর কি মনে হয় আমি একা মেয়ে মানুষ দেখে যা ইচ্ছা বলবি আর আমি চুপচাপ শুনবো? ভুলে যাস না আমি ইয়াশা শিকদার প্রবলের বোন। ঈশা শিকদার প্রেমা। আমাদের বাবা মা আলাদা হতে পারে, তবে তেজ কিন্তু দুজনেরই এক। শালি তোকে তো আজ। বলে বিশাল প্রেমার দিকে তেড়ে যেতে নেয়। বিশালকে আটকে দেয় ওর সাথে থাকা ছেলেটা। সে নিচু গলায় বলে। বিশাল দমে যায়, রাগে নেত্র দিয়ে প্রেমার দিকে তাকায়। প্রেমা ওর চাহনি অগ্রাহ্য করেই চলে যায়। তিন বান্ধবীর সাথে গভীর ভাবনায় মত্ত রাত্রি। তার ভাবনা এতটাই গভীর যে কানের পাশ দিয়ে একটা বলতাও উড়ে গেলেও টের পেল না। এমন সময় বলতার বদলে রকেট গেলেও হয়তো বুঝতে পারতো না। তাদের ভাবনার বিষয় হলো মোহিতকে হাতে নাতে ধরা। মাহিদ রিয়ার বয়ফ্রেন্ড। কিছুদিন যাবৎ মাহিদের আচরণ রিয়ার ঠিক লাগছে না। মাহিদ হয়তো আরো কারোর সাথে সম্পর্কে জড়িত, কিন্তু রিয়া কিছুতেই ধূর্ত মাহিদকে ধরতে পারছে না। তাই তো বান্ধবীদের কাছে সাহায্য চেয়েছে। ওদের ভাবনার মাঝে তনয় আবার একটু নড়ে ওঠে। ডান হাতে গাল চুলকে ভাবলো কিছু সময়। রাত্রির পানে তির্যক চাহনি নিবদ্ধ করে বলে, এক কাজ কর রাত্রি, তুই মাহিদকে প্রেমের প্রস্তাব দে। কি? রাত্রির কণ্ঠে বিস্ময়, চোখ মুখ গুটিয়ে নিয়েছে। ওর সাথে রিয়া শ্রেয়াও চোখ বড় বড় করে তাকায় তনয়ার দিকে। রিয়া তনয়াকে ধমক দিয়ে বলে, তোর মাথা ঠিক আছে? কি আজে বাজে বকছিস তুই? রাত্রিও মাথা নাড়িয়ে রিয়ার কথায় সম্মতি জানায়। তনয়া রিয়াকে আশ্বাস দিয়ে বলে, দেখ দোস্ত, মাহিদকে হাতে নাতে ধরার এটা একটা দারুণ উপায়। সবাই সরু চোখে তনয়ার দিকে চায়। তনয়া সবাইকে ইশারায় আরো কাছাকাছি ডাকে। ওরা এগিয়ে এলে ফিসফিসিয়ে বলে, দেখ দোস্ত, আজকাল বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে প্রেম করার একটা দারুণ ট্রেন্ডিং চলছে। অনেক ছেলেরাই গার্লফ্রেন্ডের পাশাপাশি তার বান্ধবীর সাথে ডেটে যাচ্ছে। মাহিদ যদি সত্যি ডাবল টাইমিং করে তাহলে রাত্রি প্রস্তাবও কখনো প্রত্যাখ্যান করবে না। ও বুঝে যাবে আমরা ওকে ধরার জন্য এমন করছি। তনয়া ফের বলে, বুঝতে পারবে না, তুই ট্রাই করে দেখ না। সব মানলাম, কিন্তু আমি কেন? আর প্লাবন ভাই জানতে পারলে মেরে তক্তা বানিয়ে দেবে। কিভাবে জানবে? তুই কিছু বলবি না, তাইলে তো আর জানতে পারবে না। তবুও রাত্রির ভেতরে ভয় কাজ করছে। রিয়াও বেশ চিন্তিত, তবে তনয়া শ্রেয়াও ফুল মুডে আছে। তারা বিষয়টাকে একটা মিশন হিসেবেই দেখছে, যার নাম দিয়েছে এক্সট্রে অফ বয়ফ্রেন্ড। বিকেলে রাত্রির বাবা মা বাড়ি ফিরে যায়। সে সময় মন খারাপ হলেও পরে তা ঠিক হয়ে গেছে। সন্ধ্যাবেলা রাত্রি ধিন করে সিঁড়ি বেয়ে নামছে। তখনই ওদের বাসার কাজের মহিলা জমিলাকে দেখে দাঁড়িয়ে যায়।
জমিলার হাতে একটা ছোট্ট ট্রেতে কফির মগ। রাত্রি কপাল কুঁচিয়ে জমিলাকে জিজ্ঞেস করে, এই সন্ধ্যাবেলা কফি কে খাবে খালা? বড় খালুর কফি আফিমনি। রাত্রির কপালে ভাঁজটা খানিক গাঢ় হলো। মুখটা অন্ধকার করে মনে মনে বলে, আমার ওনাকে খালু ডেকে আবার আমাকে আপা ডাকেন কেন? খালা ডাকলেই তো পারেন। জমিলার দিকে আরো 2 কদম এগিয়ে গিয়ে বলে, কফির মগটা আমাকে দিন, আমি দিয়ে আসি। আর আপনাকে বড় মামি ডেকেছে। ডাহা একটা মিথ্যা বলে একদম চুপচাপ রাত্রি। জমিলা রাত্রির কথা বিশ্বাস করে ওর হাতে ট্রে ধরিয়ে রান্নাঘরে ছুটে। রাত্রি উল্টো ঘুরে প্লাবনের রুমে যায়। আজ তাড়াতাড়ি বাসায় ফিরেছে প্লাবন। তবে বাসায় ফিরেও একদণ্ড শান্তি নেই তার। অফিসের কাজ বাসায় এসে করতে হচ্ছে। কাজ করতে করতে মাথাটা ধরায় 1 কাপ কফি চেয়েছে। রাত্রি প্লাবনের রুমে ঢুকতে গিয়েও ঢুকে না। হঠাৎই ওর মাথায় আসে এক গ্লাসে 2 জন পানি খেলে ভালোবাসা বাড়ে। পানি খেয়ে যেহেতু ভালোবাসা বাড়ানো সম্ভব হচ্ছে না, তাই কফি দিয়ে ভালোবাসা বাড়ানো যায়। সেই লক্ষ্যে কফির মগে চুমুক বসায়। তবে ব্ল্যাক কফির তিক্ত স্বাদে মুখ বিষিয়ে ওঠে তার। মুখ থেকে বের করতে গিয়েও করে না। ভালোবাসা বাড়াতে জোরপূর্বক ভেতরে ঢুকায়। রাত্রিপথে ওর জীবনে এত জঘন্য জিনিস খায়নি। মনে মনে শত কোটি গালি দেয় প্লাবনকে। তারপর দরজা খুলে ভেতরে ঢুকে। প্লাবন গভীর মনোযোগ দিয়ে কিছু ফাইলপত্র ঘাটছে। রাত্রি যে এসে ওর পাশে দাঁড়িয়েছে সেদিকে খেয়ালই নেই। মনোযোগ আকর্ষণের জন্য রাত্রি গলা খাকারি দেয়। নিচু কণ্ঠে প্লাবনকে বলে, এই যে আপনার কফি। রাত্রির বলার ধরন একদম নতুন বউদের মতো। চোখ মুখে একটা লজ্জা লজ্জা ভাব। সেই লজ্জার আভা আরো ফুটিয়ে কফির মগটা প্লাবনের দিকে এগিয়ে দেয়। কফি হাতে রাত্রিকে দেখে কপাল কুঁচকায় প্লাবন। গম্ভীর স্বরে বলে, তুই কফি নিয়ে আসলি যে? আমি তো জামিলা খালাকে বলেছিলাম। বিরক্তিতে চসূচক শব্দ করে রাত্রি। কফির মগটা প্লাবনের হাতে ধরিয়ে দিয়ে খাটে গিয়ে বসে। প্লাবন কফিতে চুমুক দেয়। রাত্রি পা দোলাতে দোলাতে বলে, আপনাকে অনেক কাজ করতে হয় তাই না প্লাবন ভাই? প্লাবন জবাবে কিচ্ছুই বলে না। রাত্রি কিছুক্ষণ নীরব থেকে আবারও বলে, চিন্তা করবেন না, আমি একবার গ্রাজুয়েশন কমপ্লিট করে নিই, তখন আপনার ছুটি। আপনার সব কাজ আমি করে দেব। রাত্রির কথা শুনে প্লাবন সামান্য হাসে। ফাইলপত্র থেকে চোখ সরিয়ে রাত্রির পানে পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে বলে, তুই কি আমার কফিতে মুখ লাগিয়েছিলি? প্লাবনের প্রশ্নে রাত্রি চমকে ওঠে। খাট থেকে দাঁড়িয়ে দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বলে, না না, আপনার কফি আমি খাই না। অমন নিম পাতার রস কেউ মুখে দেয় নাকি? ওরকম বিশ্রী খাবারই রাত্রি গলা দিয়ে নামবে না। যতটা জোর দেওয়া সম্ভব ততটা জোর দিয়ে কথাগুলো বলে রাত্রি। উপরে সাবলীল থাকার চেষ্টা করলেও ভেতরে প্রবল ভয় কাজ করছে তার। তাহলে তোর ঠোঁটের উপর ওগুলো কি লেগে আছে? প্লাবন বলা মাত্র ওড়না দিয়ে মুখ চেপে ধরে। ওড়নাটা সেখানে ঘষতে ঘষতে বলে, এগুলো তো কফির ধোয়া, উড়ে এসে লেগেছে। আমি সত্যি আপনার কফিতে মুখ লাগাইনি। আমার উপন্যাসের নায়কের কসম। কথাটা বলে আর দাঁড়ায় না রাত্রি। ছুটে প্লাবনের ঘর ছেড়ে বেরিয়ে যায়। প্লাবন ভেবাচাকা খায় খানিক, পরপর চেয়ারে গায়ে নিয়ে বসে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ছড়িয়ে কফিতে চুমুক দেয়। অদ্ভুতভাবে এই ব্ল্যাক কফি প্লাবনের মিষ্টি লাগছে। কেমন ভিন্ন স্বাদ আজকের কফিতে। তবে প্রিয় মানুষের ঠোঁট ছোঁয়ানোর ফলে কি এতটাই ভিন্নতা? প্লাবনের ঘর থেকে বেরিয়ে রাত্রি প্রেমার কাছে যায়। উদ্দেশ্য সকালে প্রেমাকে একটা বই আনতে বলেছে, সেটাই নিবে। রাত্রি প্রেমার রুমে ঢুকে দেখে প্রেমার রুমে নেই। একটু উকিঝুঁকি দিলে বারান্দায় প্রেমাকে দেখতে পায়। রং তুলি দিয়ে আঁকিবুকি করছে। প্রেমা খুব সুন্দর ছবি আঁকে। চমৎকার হয় এক একটা আর্ট। রাত্রি নিঃশব্দে প্রেমার পেছনে গিয়ে দাঁড়ায়। তারপর নিজের হাত দিয়ে প্রেমার চোখ ধরে ফেলে। হঠাৎই চোখ ধরাতে প্রেমা হকচকিয়ে ওঠে। পরপরই নিজেকে সামলে নিয়ে বলে, বনু, কি করে বুঝলে এটা আমি? প্রেমা হালকা হেসে বলে, আরে আমি আমার বনুর স্পর্শ চিনব না? রাত্রি মুখ ভার করে রাখে। গম্ভীর স্বরে বলে, আমার বই এনেছো? ওই যে টেবিলে রাখা আছে। রাত্রি ছুটে টেবিলের কাছে যায়। উপরে থাকায় সহজে কাঙ্ক্ষিত বইটা পেয়েও যায়। বইটাকে বুকে জড়িয়ে আবারও প্রেমার কাছে আসে। প্রেমার গালে একটা ছোট্ট চুমু দিয়ে বলে, থ্যাংক ইউ আপু। বলে হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। প্রেমা কিছুক্ষণ রাত্রি যাওয়ার পানে চেয়ে থেকে আবার আঁকায় মন দেয়। রাত্রের খাবার শেষে ফোন ঘাটছে প্রেমা। নিলয়ের আইডিতে বেশ কয়েকটা মেসেজ দিয়েছে, তবে অপরপক্ষ থেকে কোনো উত্তর আসেনি। বেশিরভাগ সময় এমনই হয়, নিলয় কোনো রিপ্লাই করে না। তবুও প্রেমা মেসেজ দেয়। উৎসুক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে প্রেমা। হঠাৎই কেউ দরজার ওপাশ থেকে কড়া নেড়ে বলে, ভেতরে আসবো? প্লাবনের কণ্ঠ। প্রেমা তড়িঘড়ি করে ফোনটা নিজের থেকে দূরে সরিয়ে রাখে। তারপর বলে, এসো ভাইয়া। প্লাবন ধীর কদমে রুমে ঢুকে প্রেমার পাশে দাঁড়িয়ে বলে, তুই ঠিক আছিস প্রেমা?
প্রেমা কিছুটা ভরকে গেল, পিটপিট করে তাকালো প্লাবনের দিকে। প্লাবনের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। প্রেমা স্মিত হাসে, জানায়, হ্যাঁ। প্লাবন বোনের মাথায় হাত রাখে, আলতো হাত বুলিয়ে বলল, আমি জানতাম আমার বোন ভীতু নয়, সে আমার মতোই সাহসী। বিশালের ব্যাপারে তুই নিশ্চিত থাক, ও আর তোকে ডিস্টার্ব করবে না। আর কোনো সমস্যা হলে ভাইকে বলতে পারিস। প্রেমা মাথা নাড়িয়ে বলে। আর কোনো সমস্যা নেই ভাইয়া। প্লাবন বোনের দিকে তাকিয়ে আলতো হাসে। পকেটে থাকা ফোনটা বাজলেও বেরিয়ে যায়। দরজার বাইরে এসে কল রিসিভ করলে ওপাশ থেকে একটা ছেলের চিকন কণ্ঠ ভেসে আসে। প্লাবন ভরাট কণ্ঠে জানালো, ঠিক আছে। আজ শুক্রবার, এই দিনটা রাত্রির কাছে ঈদের দিনের চেয়েও কম নয়। কলেজ, প্রাইভেট, পড়ালেখা সব বন্ধ। মনের আনন্দে সারাদিন বসে থাকা যায়, নতুন নতুন জিনিস করা যায়। সেই ভোরে উঠে কি যেন করলো রাত্রি। শুক্রবার নিয়ে তার আগ্রহের আরেকটা কারণ আছে, তা হলো সেদিন প্লাবন বাসায় থাকে। বিকেলের দিকে একটু বাইরে গেলেও সারাটা সকাল তাকে বাসায় দেখা যায়। এর চেয়ে আনন্দের কিছু হতে পারে নাকি রাত্রির জন্য? তবে আজ তার খুশিতে ভাটা পড়েছে। খুব সকালে এক জরুরি কাজে প্লাবন বাইরে গেছে, কখন ফিরবে রাত্রি জানে না। নীরস মুখ নিয়ে নাস্তা সেরে উপরে উঠে আসে। কিছুক্ষণ পর শ্রেয়সী আফরোজ আইডি থেকে মেসেজ আসে। রাত্রি ওনাটা ভালোভাবে গায়ে জড়িয়ে ফোন নিয়ে আবার নিচে নামে। নিচে ফাহমিদা বেগমকে দেখে বলে, মামি, আমি শ্রেয়াদের বাসায় যাচ্ছি। ঠিক আছে। রাত্রি আর শ্রেয়াদের বাসার কাছাকাছি, তাই একটা রাস্তার ওপারে আর এপারে। শ্রেয়াদের বাসার সামনে ওর ছোট ভাই শাহের খেলা করছে। শাহের আবার রাত্রির ভক্ত। রাত্রি বলতে সে পাগল, আবার রাত্রি বলতে সে পাগল। সবাইকে বলে বেড়ায় বড় হলে সে রাত্রিকেই বউ বানাবে। তাই তো এখন থেকেই বউ ডাকার প্র্যাকটিস করছে। শাহের রাত্রিকে আসতে দেখে চিৎকার করে ডাকলো, আরে রাত্রি বউ, এত সকালে তুমি আমাদের বাড়িতে? জামাইকে খুব মনে পড়ছিল বুঝি? রাত্রি হেসে জবাব দেয়, না, জামাইয়ের বোনকে খুব মনে পড়ছিল তাই। চলো আমার সাথে। রাত্রি এসে দেখে শ্রেয়া মনের সুখে প্রেমালাপ করছে। রাত্রির আওয়াজ পেতে ওপাশের লোকটাকে বিদায় দিয়ে কল কাটে। রাত্রি দুষ্টুমি করে বলে, আমার ভাইয়ার সাথে প্রেম করছিলে বুঝি? প্রেমের কবিতা। না, আপনার দেবরের সাথে প্রেম করছিলাম বড়চা। দুজনে মিলে কোটি কোটি হেসে ওঠে। শ্রেয়া হাসি থামিয়ে জিজ্ঞাসা করে, মাহিদের সাথে কথা বলেছিস? হ্যাঁ, এই দেখ। এরপর রাত্রি তার আর মাহিদের সমস্ত মেসেজ শ্রেয়াকে দেখায়। দুজনে মিলে আবারও কিছুক্ষণ মাহিদের সাথে মেসেজ করে। শ্রেয়াদের বাসা থেকে ফিরে নিজের রুমের দিকে যাচ্ছিল রাত্রি। অমনি সিঁড়ি দিয়ে প্লাবনকে নামতে দেখে ও স্তব্ধ হয়ে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে শুভ্র পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষকে, যার মাথায় থাকা কালো টুপিটা তার সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে। নির্লজ্জের মতো তাকিয়ে আছে সে। প্লাবন যখন ওর পাশ দিয়ে যায় তখন আতরের তীব্র গন্ধ রমণীর নাস্তারন্ধে ছিন্ন ভিন্ন করে দেয়। সে এক ঘোরের মধ্যে চলে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষে বাড়ির পুরুষ মণ্ডল আলোচনায় বসেছে। সেখানে প্লাবন এবং প্রীতম উপস্থিত। এনায়েত শিকদার সকলের মনোযোগ আকর্ষণের জন্য গলা খাকারি দেয়। প্লাবনের দিকে তাকিয়ে বলেন, তোমাদের বোনের জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে ডাক্তার, খোঁজ নিয়ে দেখেছি পরিবারও ভালো। এখন তোমরা কি বলো? ইয়াজিদ শিকদার বলেন, আমার মনে হয় পিহুর জন্য এই সম্পর্কটা ঠিক হবে। দুজনেই ডাক্তার, কি বলেন ভাই? প্লাবন দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে গম্ভীর স্বরে বলে, আমার মনে হয় এই বিষয়ে পিহুর মতামত নেওয়া অধিক জরুরি, যেহেতু বিয়েটা সে করবে। আবারও এনায়েত শিকদারের গলা শোনা যায়। তিনি বলেন, প্রীতম ফোরন কেটে বলে, তাহলে তো ভাইয়ার বিয়েটা আগে হওয়া দরকার। সে এবারের বড় ছেলে। প্রীতমের কথাতে সকলেই হেসে ওঠে। প্লাবন গরম চোখে প্রীতমের দিকে তাকালে প্রীতম ক্যাবলা হাসি দেয়। এনায়েত শিকদার বলে, তোমার ভাই তো সবে অফিস যাওয়া শুরু করলো, এখনই কিসের তারা? আগে বোনের বিয়ে হোক। প্লাবন আগ্রহ ভরে শুধায়, কবে আসবেন ওনারা? বিবাহ বার্ষিকী উপহার। যেভাবে কিছু বলেনি আমরা সেদিন আসতে বলবো, সেদিনে ওনারা আসতে রাজি। ঠিক আছে, আমি পিহুর কাছ থেকে ওর মতামত নিয়ে আপনাকে জানাচ্ছি। বিকেলেই নিজের ঘর থেকে বের হচ্ছে প্রেমা। অসাবধানতাবশত সামনের মানুষটার সাথে ধাক্কা লেগে যায়। ফলেই মানুষটার হাতে থাকা কাগজপত্র মাটিতে পড়ে যায়। প্রেমা হুড়হুড়িয়ে সব উঠাতে থাকে। সবগুলো কাগজ উঠিয়ে তার হাতে দিতে দিতে বলে, সরি, দেখতে পাইনি। ইটস ওকে। নিলয়ের কণ্ঠে প্রেমার সম্বিত ফিরে। চট করে মাথা তুলে তাকায় সামনের মানুষটার দিকে। দুজনের মধ্যে চোখাচুকি হয়। নিলয় চোখ ফরিয়ে
নিলয় চোখ ফিরিয়ে নিলেও প্রেমা চেয়ে রয় অপলক। প্রেমার হাত থেকে কাগজগুলো নিয়ে চলে যেতে চাইলে বাধা দেয় প্রেমা। নিলয়ের এক হাত ধরে তাকে টেনে নিয়ে যায় নিজের রুমে। রুমে এসে দরজা বন্ধ করলে নিলয় ধমক দিয়ে বলে,